নম্বর ভবন আসলে গুড়িয়ে দেওয়া হয় নাই বোধহয়, আমি ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে, ভাঙচুর হয়েছে, ভিতরে উপরে উঠেছে, লোকজন ভাঙার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে ক্লান্ত হয়ে চলে আসছে, এরকম আমার কাছে মনে হয়েছে। কারণ বুলডোজার দিয়ে ভাঙলে তো কিছু থাকে না, তো সে ধরনের কিছু দেখিনি আমি, যতটুকু আমি লাইভে যতটুকু দেখেছি বিভিন্ন টিভিতে। পরবর্তীতে ভাঙছে কিনা আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। সর্বশেষ খবর আপনাদের নিউজ রুমে হয়তো বা আছে। বাট ভাঙা হোক বা না হোক, ভাঙার একটা প্রচেষ্টা ওখানে দেখা গেছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। খুলনায় একটি ভবন আওয়ামী লীগ নেতার ভবন বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এই পয়েন্টটাকে আসলে এই যে কাজ ভাঙার যে আপনার ভাঙার প্রচেষ্টাটা, এটা আমার কাছে না পছন্দ হয় নাই। আমার কাছে এটা পছন্দ হয় নাই কেন, যেমন আমি একটা সিম্পল কোশ্চেন করি, মানে আমার মানে ভাইয়ের মেয়ে, সে দেখলাম একটা আস্তে আস্তে, আপনি দেখেন আস্তে আস্তে দেখলাম, সে একটা ছোট্ট একটা প্রশ্ন করেছে যে 32 নম্বর ভবনটা ভাঙা হলে কি লাভ। ছোট্ট প্রশ্ন করতে কি লাভ, আসলে আমি নিজের মধ্যে ভাবছিলাম কি লাভ। আপনি তো মানে এই ভবনে তো শেখ হাসিনা থাকতেন না, এই ভবন তো শেখ হাসিনার প্রতীক না, এই ভবন হলো কিন্তু ফ্যাসিজমের আইকন তো ছিল এই কিভাবে। ভবনটা। এই ভবনে আমরা দেখেছি পূজা করা হতো রীতিমতো। এটা একটা মিউজিয়াম ছিল, এটা একটা মিউজিয়াম ছিল, এটা একটা মিউজিয়াম ছিল। এবং সেই মিউজিয়ামটা ভাঙলে কি লাভ, বরঞ্চ আমি ক্ষতিটা বলি আপনাকে। ক্ষতিটা কোথায়? ক্ষতিটা হলো ইন্টারন্যাশনালি এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোনো কারণ দেখি না আমি। এটা যদি আপনি 5ই আগস্টে ভেঙে দিতেন, তখন আপনি বলতে পারতেন একটা মব ছিল, গভর্নমেন্ট ছিল ওটা। 6 তারিখে ভাঙতেন, গভর্নমেন্ট ছিল ওটা। 7 তারিখে ভাঙতেন, তাও গভর্নমেন্ট ছিল ওটা। বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল ওটা, কেউ ছিল। এখন তো একটা গভর্নমেন্ট আছে, লিগ্যাল গভর্নমেন্ট আছে, আমি তো এটাকে লিগ্যাল গভর্নমেন্ট বলি। তো একটা গভর্নমেন্ট যখন থাকে, তখন এটা যখন ভাঙা হয়, গভর্নমেন্ট এটা প্রতিরোধের কোনো চেষ্টা করছে? যদি গভর্নমেন্ট প্রতিরোধের চেষ্টা না করে, তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে, তাহলে গভর্নমেন্ট নিজেই ভেঙে দিতে পারে, সমস্যা তো নাই কোনো। যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে করে, গভর্নমেন্ট নিজেই ভেঙে দেখ। আর যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে না করে, তাহলে এই যে ভাঙতে গেল, আপনি একটা কথা খেয়াল রেখেন, এই যে ভাঙতে গেল, একদম লোক গেল, এই যাওয়ার কিন্তু 2-3টা কিন্তু দিক আছে। দিকটা কি, 1 নম্বর হলো ফিজিক্যাল একটা প্রবলেম বলি আপনাকে আমি, যে এই মবের মধ্যে পরেও কিন্তু আহত হতে পারে, আহত হতে পারে। তো গভর্নমেন্ট এই রিস্কটা নিচ্ছে কেন? 1 নম্বর। 2 নম্বর হলো এই যে যাওয়া আসার ঘটনা, এটা কিন্তু ওখানে প্রচণ্ড জ্যাম হয়েছিল। আমার বাসা ওইদিকে, আপনাদের গাড়ি আমাকে আনতে গিয়েছিল, যেতে পারে না কিন্তু এই মবের কারণে, তবে তো উল্টা হয়ে তাকে আসতে হয়েছে। তো এটা তো মানুষের ভোগান্তি হয়েছে। আচ্ছা, 3 নম্বর যে কথাটা, সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই উঠবে, আপনি ফিরতে পারবেন না। আপনি কাল পরশু দেখেন রিয়াকশনটা কী হয়। এই রিয়াকশনটা আমাদের জন্য, একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয়। তো এটাকে আমি মনে করি, এটাতে আর বিপরীত দিকে লাভটা কি? আপনি বড় আইকন তাহলে 6 মাস থাকতে দিলেন কেন? তখনও আগুন দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া। তাহলে আবার এখন কেন 6 মাস পরে? কিন্তু এটা যে প্রতিক্রিয়া করা হচ্ছে, সেটা আপনি নিশ্চয়ই জানেন যে পতিত ফ্যাসিস্ট 6 মাস কি, 6 মাস কি চেতনা ছিল না? উনি একটি ভাষণ দিতে চেয়েছেন, সেই কারণেই একটি ক্ষোভ কাজ করেছে। তারা আবার রাজনীতিতে ফিরতে চাইছেন। তারা যদি রাজনীতিতে ফিরতে চায়, বলি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায়, দেখেন এখানে কিন্তু কতগুলি জিনিসগুলো, মানে আমার বিবেচনা, এটা আমি যেভাবে দেখি আর কি, যে ঘটনাগুলো ঘটেছে গত 17 বছর 18 পর 16 বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম, আওয়ামী লীগ বলবো না, আমি বলবো যে গভর্নমেন্ট, শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল, তারা সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যে আপনার মানে সব দিক দিয়ে যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত। এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে কাজ, তারও শাস্তির আওতায় আনা উচিত। এটা আমি মনে করি, আমি পার্সোনালি এটা মনে করি। শেখ হাসিনা তো আনাই উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু আপনি যখন এটাকে যখন আপনার দলীয়ভাবে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করবে, যদি এটা আপনি বলেন, তাহলে আমি একমত না। কিন্তু আওয়ামী লীগ দলটা তো আদর্শভিত্তিক রাজনীতি করে এসেছে। সেই জায়গায় আওয়ামী লীগের এই আদর্শের জায়গায় যদি আপনি পরিবর্তন না দেখেন, যে আদর্শের উপর ভিত্তি করেই তারা ফ্যাসিজম কায়েম করেছে, যে গঠনতন্ত্রে কোনো পরিবর্তন নাই, যে আদর্শে আমরা আওয়ামী লীগ দলীয়ভাবে তাদের কোনো রেজলিউশন নিয়েছে, গঠনতন্ত্রে পরিবর্তন করেছে যে আমি এটা করলাম না, এটা করবো না বলেনি। এটা হলো আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন, তিনি এই কাজগুলি করেছেন। দেখেন আমি একটা কথা বলি, এই যে আমাদের একটা সংবিধান ছিল, এই সংবিধান কোথাও লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন? আছে লেখা? নাই।
তো উনি তো নিয়ে গেছে না। তার মানে উনি এই দেশটাকে ওনার দেশটাকে ওনার প্রত্যেক সম্পত্তির মতো ব্যবহার করেছে, গাইড জোরে করেছে। সংবিধানের জোরে একটা আছে, সংবিধান তাকে প্রশ্ন করার জায়গা দেয় নাই, এটার জায়গাটা আছে, অস্বীকার করবো না আমি। কিন্তু উনি তো তাও দিনে লেখা নাই, কিন্তু উনি ওটা নিজের মানে ব্যক্তিগত যে স্বৈরাচারী মনোভাব তার কারণে এটা করেছেন। তো আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ দলটা ইটসেলফ স্বৈরাচারী, আওয়ামী লীগ দলটা, তো দলটাকে নিষিদ্ধ করে দেন। নিষিদ্ধ করেন না কেন? আপনি কি মনে করেন যে নিষিদ্ধ করা উচিত? আমার মনে করেন আসা যায় না। তো আমি তো এটা নোবডি। আপনার মত জানতে চাইছি। না, আমি এই প্রশ্নটা আমার জন্য অপ্রাসঙ্গিক। আমি যে দলে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যখন জামাতকে নিষিদ্ধ করে আমি বলেছিলাম, তখন আওয়ামী লীগ শাসনামল, আওয়ামী লীগ শাসনামলে জামাত নিষিদ্ধ করার সময় অনিয়ারে আমি বলেছি আমি কোনো দলে নিষিদ্ধ চাই না। অর্থাৎ আপনি নিষিদ্ধ চান? আমি কোনো দলে, এবং আমি হিজবুত তাহরির নিষিদ্ধ করে, ওটাও নিষিদ্ধ করার বিপক্ষে। আমি মনে করি প্রত্যেকটা লোককে তার কথা বলতে দেওয়া উচিত। জনগণ সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না। ধন্যবাদ আপনাকে, আবারও আসবো। এবং ডক্টর ইউনূসও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না, উনি স্পষ্ট বলেছেন এটা, উনি চায় না। হান্নান মাসুদ, আপনার মন্তব্য জানতে চাই। আমি প্রথমেই জানতে চাই 32 নম্বর বাড়িতে ভেঙে দেওয়ার বিষয়ে, যেটা আমাদের মাসুদ কামাল বললেন যে ইন্টারন্যাশনাল একটা ভুল বার্তা দেবে, যে সরকার যদি এটা ভেঙে দেওয়া মনে করে যে ভেঙে দেওয়া উচিত ভবনটি, তাহলে সরকার সেটা করতে পারে, আর না করলে সরকার যদি প্রতিহত করতে না পারে সেটা একটা ভুল বার্তা দেবে। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি। আসলে হচ্ছে সরকার অনেক কিছু চাইলেও করতে পারে না, আবার মানুষ চাইলে সরকার সব জায়গায় বাধা দিতে পারে না। আপনার একটা জিনিস আমি একটা উদাহরণ দিব। আজকে যখন হচ্ছে আমি অফিস থেকে বের হচ্ছিলাম, রাস্তায় আমি একটা জটলায় দেখলাম, সেখানে আমার পরিচিত একটা ছোটো ভাইকে দেখছি, জানাশোনা। সে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে ধানমন্ডি আইডিয়াল কলেজে। তো বলতেছিলাম কোথায় যাচ্ছ, বলতেছে 32 নম্বরে ভাঙতে যাচ্ছি। তো বললাম এটা তো আগুনেই পোড়া, কেন যাচ্ছ? শেখ হাসিনা ওখানে থাইকা যতবার আমার দেশের মানুষকে জ্বালা যন্ত্রণা দিতে চাইবে ততবার যাই ওখানে ভাঙবো, একটা কঙ্কর থাকলেও সেটাও ভাঙবো। কিন্তু এটা ভেঙে, আমার একটা প্রশ্ন আপনার কাছে, এটা ভেঙে আসলে শেখ হাসিনার কিছু যায় আসে কিনা? আমি আপনাকে বলছি ওই ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছেলের অনুভূতির কথা। সে কি চিন্তা করতেছে? সে চিন্তা করতেছে শেখ হাসিনা ভারতে বসে এই দেশের মানুষকে যন্ত্রণা দিচ্ছে, এবং সে যদি 32 নম্বরের একটা ইটে আঘাত করে শেখ হাসিনা এতে যন্ত্রণা পাবে, সে উল্টো যন্ত্রণা দেওয়ার জন্য চিন্তা করছে। তো যখন আপনি বাংলাদেশের তরুণ প্রজন্ম, মানে হচ্ছে আপনার 16 থেকে 45 বছর বয়সের যে জনসংখ্যা, এটা প্রায় হচ্ছে 65-65% মতো। আপনার এই জনসংখ্যা, এই মানুষগুলো আপনার উপর এত বেশি ক্ষুব্ধ, আপনি যখন একটি ভাষণ দিবেন বলছেন, তখন সে আপনার নিশানা, আপনার চিহ্ন, আপনার স্মৃতি যেই জায়গায় আছে সেটা ভাঙতে তারা চলে গিয়েছে জীবন বাজি রেখে। সেখানে আর্মি গিয়েছে, আর্মির বিশাল একটা টিম গিয়েছে বাধা দেওয়ার জন্য, তাদেরকে সেখান থেকে তারা ফেরত পাঠিয়েছে। তারা কারণ এত বড় জনসংখ্যাকে তারা হচ্ছে, এটাকে আপনি মব বলেন বা যাই বলেন, আমি বলবো তারা হচ্ছে যারা দেখেছে সামনে থেকে যে তাদের ভাইদেরকে হত্যা করছে, যারা দেখেছে যে শোষণ করছে, গুম করছে, তাদের হৃদয়ে এখনো সেই যন্ত্রণাটা রয়ে গেছে। তারা যখন দেখে যে লন্ডনে বসে এখনো পৈশাচিক হাসি আসতেছে, এই দেশ থেকে 2000 মানুষকে হত্যা করে 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে নিয়ে গিয়ে এই দেশের মানুষকে 35% মানুষকে দারিদ্র্যসীমার নিচে রেখে উন্নয়নের গাল গল্প শোনাতে লন্ডনে বাসা করছে, নিজের সন্তানদেরকে সেই জায়গায় নাগরিকত্ব দিয়েছে, কিন্তু নিজেকে দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করছে, অথচ এই দেশের প্রতিটা দেশপ্রেমিক মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এবং এত কিছু করার পরও আবার তার যে হাসি পৈশাচিক হাসি, এটা আমাদেরকে আসলেই কষ্ট দেয়। আমাদের এই তরুণ প্রজন্ম ভাবছে একটু হোক লজ্জাবোধ থেকে হোক, একটু হোক তার মধ্যে অনুতাপ থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে অনুতাপের চাইতে অহংকার বেশি। এখনো মনে করে এই দেশের মাটিতে ফিরে এসে আবার সে এটার প্রতিশোধ দিবে, তার বাড়ি ভাঙার প্রতিশোধ দিবে, তাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ দিবে। আসলে কি জানেন, শেখ হাসিনা মেন্টালি এই দেশের মানুষকে তার শত্রু মনে করে। সে বলে, সে নাকি বিভিন্ন জায়গায় বলতো, আমরা শুনেছি বিভিন্ন জনগল্পে, যে হচ্ছে আমার বাপ মাকে সবাইকে হত্যা করে ফেললো, আমার বাপে স্বাধীনতা এনে দিল, তারপরে এই দেশের মানুষ আনন্দ করলো, এদেশের জন্য আমার কি করার আছে। আমি আরেকটা কথা শুনেছি, গণভবনে
যারা ওনার বেডরুমে গিয়েছে শুনেছি তার পায়ের কাছে নাকি হচ্ছে মানে শুইলে যাতে সামনের দিকে দেখা যায় ওই জায়গায় নাকি হচ্ছে তারা তার মানে বাবা মায়ের হত্যার সেই নৃশংস চিত্রগুলো সেখানে দেখেছে। মানে এটা যদি সত্যি হয়ে থাকে, আমি তো যাইনি, আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি, তাহলে সে মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত যে তার রক্ত মাখা ছোট ভাই সহ বাবা মায়ের ছবিগুলোকে সে এখানে রেখে সে এটা দেখে দেখে এই দেশে মানুষের খুব চেড়েছে। আমি সুতরাং আমি এই এই জায়গায় প্রসঙ্গে- বসে এই দেশের এই তরুণ প্রজন্ম তাকে শিক্ষা দিচ্ছে, আমি জাস্ট এটা মনে করছি। শেখ পরিবারের নামে, শেখ পরিবার যে 27টা এমপি ছিল বাংলাদেশের 300 এমপির মধ্যে, তাদেরকে তাদের প্রতিশোধ নিচ্ছে। কিন্তু আমি মনে করি অনেকেই কিছু বলে কিছু যে জায়গায় শেখ প্রতিশোধ নেওয়া সঠিক। হাসিনার নিয়োগ দেয়া অনেকেই এখনো আছে, বিশেষ করে আমলাদের কথা অনেকে বলে। আবার অনেক অপরাধীকেও আমরা দেখছি যে তারা পার পেয়ে যাচ্ছে, গ্রেফতার হওয়ার পরও জামিন পেয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের তো সেরকম মুভমেন্ট দেখিনি আমরা। দেখেন, মুভমেন্ট তো আমরা করছি। এখন মুভমেন্টের ব্যাপারে আপনি এখন পুলিশ প্রশাসনে এএসআই একজন এএসআই আন্ডারে মনে হচ্ছে 60 জন কি 5 জন পুলিশ থাকে, এসআই আন্ডারে 10 জন কি 12 জন পুলিশ থাকে, বা 2 জন কি 3 জন এএসআই থাকে। এই যে এএসআই, এসআই, কনস্টেবল এমনকি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, 16 বছর আগে কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে, এখন কেউ কনস্টেবল আছে এমন নাই। 16 বছরে এই যাদেরকে এএসআই এসআই নিয়োগ দেওয়া হয়েছে তারা এখনো আছে। আপনি ওসি চেঞ্জ করেন, এসপি চেঞ্জ করেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু এই 16 বছর ধরে ডিএনএ টেস্ট করে করে যে আওয়ামী পরিবার, আওয়ামী রক্ত ধরে ধরে আপনার নিয়োগ দেওয়া হয়েছে, এদের সবাইকে তো আপনারা চাকরিচ্যুত করতে পারেননি। যার কারণে আজ ওসি যদি সিদ্ধান্ত নেয় আমি অমুক আওয়ামী নেতাকে ধরতে যাব, এসআইরা তার আগে ফোন দিয়ে বলে দেয় যে আপনি আসেন না, সরে দাঁড়ান। ওরা বাসায় থাকে, কখন বের হচ্ছে সেই ইনফরমেশনটা তার আগে